সেজন্য টাকা চুরির কিন্তু টাকা চাই, দল চুরির কিন্তু দল চাই, সম্পত্তি চুরির কিন্তু সম্পত্তি চাই। আরে কি চাও, বলতেটা কি চাও, কাহেনা কে চাতে হো? যে ঋতব্রতবাবু সারাদিন বলছেন যে তৃণমূল কংগ্রেসের পুরো ফান্ডটা চুরি থেকে এসছে, তো বন্দ্যোপাধ্যায় সেই এন্টায়ার ফান্ডটা ইডির কাছে দান করে দেবে। একটা অ্যাকাউন্ট খুলুন কালকে তৃণমূল কংগ্রেস ঋতব্রত ব্যানার্জি বলে একটা অ্যাকাউন্ট খুলে সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলুন যে বাংলার যেসব মানুষরা মনে করেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ঋতব্রত তৃণমূল বলার মতো অকাত রাখে, তারা 1 টাকা করে দিক ওই অ্যাকাউন্টে। 57 টাকার বেশি জমা পড়বে না। ওই 57টা এমএলএ, যে 57খানা এমএলএর প্রত্যেকের বিরুদ্ধে কোনো না কোনো মামলা আছে, ওই 57 জন 1 টাকা করে দেবে। 58 টাকা জমা পড়বে না সাহেব, ওই 57 টাকাই আটকে থাকবে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বলছেন যে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে যেসব টাকা এসছে সেই সমস্ত টাকা দুর্নীতির টাকা। আবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মামলা করে ওই টাকা চাইছেন। তো দুর্নীতির টাকা যে চায়, যে দুর্নীতির টাকায় নির্বাচন করে থাকে, দুর্নীতির টাকায় বিশ্বনাথ দাসের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অ্যাকাউন্ট থেকে তিনি এমএলএ নির্বাচন কন্টেস্ট করে তিনি এমএলএ হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতির টাকায় তৃণমূল চলে, দুর্নীতির টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছে, উনি সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন কন্টেস্ট করে উনি নির্বাচনে জিতেছেন। তাহলে যদি দুর্নীতির টাকা ব্যবহার করে কেউ যদি নির্বাচন জিতে থাকে, আর যদি সেই দুর্নীতির টাকাই সে আবার পরবর্তীকালে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে চেয়ে থাকে, 12ই জুলাই একটি প্রেস কনফারেন্সে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যা টাকা সে টাকার নাকি দায়িত্ব আদালত ওনাকে দিয়েছে, তার মানে চুরির টাকার দায়িত্ব ওনাকে দিয়েছে, তার মানে উনি কি চুরির টাকার দায়িত্ব চাইছেন? তো যে চুরির টাকার দায়িত্ব পাওয়ার জন্য গলা ফাটাতে পারে, তাকে আমি সৎ বলবো কি করে? কি পরিচয় তাকে সৎ বলবো? এটা একটা মিম আছে না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাহেনা কে চাতে হয়ে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 1998 সালে সিপিএমের হয়ে কৌটো নাচাতো, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা হওয়ার কাগজ খুঁজছে। আমি যদি ছোট কথায় বলি, আজকে যদি আমি কথা বলতে গিয়ে ভুল করে বলে ফেলি মুখ্যমন্ত্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ক্ষমা চেয়ে যদি আবার বলি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা অমিত শাহ, ক্ষমা চেয়ে যদি আবার বলি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই 3টে শব্দের কোনো পার্থক্য দেখা যাবে না, ক্ষমাটাই থাকবে। আদ্যান্ত বেঈমান, আদ্যান্ত কি বলবো, শিক্ষার নামে অশিক্ষিত একটি পিশাচকে রাজনীতিতে দেওয়ার সুযোগ দিয়েছেন। তার পৈশাচিক ঘটনা বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত প্রচারিত। দাদা, বর্তমানে যে বিষয়টা নিয়ে সব থেকে চর্চা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আসলে কার? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বলে তো কোনো বক্তব্য নেই। ভারতবর্ষ, পশ্চিমবাংলা এবং যত মানুষ আমরা জানি, তারা সবাই তৃণমূল বলতে একটাই নাম জানে, একটাই নাম বোঝে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো কোনো তৃণমূল হতে পারে না। মানে ধরুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক না হয়ে বাড়ির ঠিকে কাজের লোক হতেন, পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো এফেক্ট করতো না। ঠিক একই রকমভাবে উনি যে আজকে নির্বাচিত বিধায়ক, তাতে পশ্চিমবাংলার রাজনীতিতে কী এফেক্ট আছে? কোনো এফেক্ট নেই। আমি কিন্তু পরিষ্কার বলছি যে যারা ঠিকে কাজের লোকের কাজ করেন সারা পশ্চিমবাংলায়, তাদের পশ্চিমবাংলার অর্থনীতি, পশ্চিমবাংলার মানবতন্ত্র, পশ্চিমবাংলার সমাজতন্ত্রের উপরে একটা এফেক্ট আছে। কিন্তু তার থেকেও কম এফেক্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানুষ হিসেবে সারা পশ্চিমবাংলায় পোষণ করেন। উনি যে কথা বলতে চান, যে কথা উনি ভাবতে চান, সে কথার সাথে রাজনীতির কী সম্পর্ক? আজকে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু লোক, যাদের কিছু ব্যাগেজ আছে, কিছু লাগেজ আছে, তাদেরকে পুলিশ দিয়ে প্রেশারাইজ করিয়ে একটা সিচুয়েশান ক্রিয়েট করে এটা দেখানোর চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। আগামী দিনে যখন নির্বাচন আসবে, তখন কিন্তু পাবলিক, যারা সবটা বোঝে, সবটা জানে, যাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার সময় গ্রাম পঞ্চায়েতে একজনকে ভোট দেয়, সমিতি আর জেলা পরিষদে আরেকজনকে ভোট দেয়, এরকম একটা শিক্ষিত মার্জিত ইলেক্টর বা যারা ভোটার, তাদের কাছ থেকে কি আপনারা এক্সপেক্ট করেন যে বিজেপির বি টিম সি টিমকে তারা ভোট দেবে? কে বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চায় আর কে
সত্যি সত্যি কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে পারে, এটা কিন্তু মানুষ বোঝে। তাই ঋতব্রত তৃণমূল বলে তৃণমূল শব্দটাকে নিচু করবেন না, তৃণমূল শব্দটাকে কি বলবো, অপমান করবেন না। আর সেখানেই ঋতব্রত ব্যানার্জি একটি সাংবাদিক সম্মেলন করলেন সম্প্রতি, সেখানে বলছেন যে তাদের যে কমিটি করা হয়েছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি করা হয়েছে, সেই সবটাকে সিলমোহর দিয়েছে আদালত এবং তারাই আসল তৃণমূল, সেটা স্বীকৃত হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি কনফিউশন ক্রিয়েট করার নাম করে প্রথমে ইসিআইতে একটি চিঠি দেন যে তারা নাকি 22শে জুন একটি স্পেশাল সেশনের মাধ্যমে অরূপ রায় বলে একজন ভদ্রলোককে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় পার্টির সুপ্রিমো হিসেবে নির্বাচিত করেছে। সেই চিঠি দেওয়ার পরে আমাদের ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই চিঠি দিয়ে বলেন যে আপনাদের যা বক্তব্য আছে বলুন। সময় শেষ হওয়ার আগেই 6 তারিখে কিন্তু 6 জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা গিয়ে আমাদের যে রিপ্লাই সেটা ইসিআইতে জমা দিয়ে দেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথমে টাইম চান, বলেন যে আমাকে 10ই জুলাই পর্যন্ত সময় দেওয়া হোক। তারপরে আবার টাইম চেয়ে বলেন আমাকে 25শে জুলাই অবধি সময় দেওয়া হোক, কারণ কি ওনারা নাকি খুব দায়িত্ববানভাবে কাগজ খুঁজছেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 1998 সালে সিপিএমের হয়ে কৌটো নাচাতো, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা হওয়ার কাগজ খুঁজছে। কি বলবেন আমি বুঝতে পারছি না, আমার হাসি পায়, কিন্তু আবার মানে আত্মসমালোচনাও করতে হবে। আত্মসমালোচনা না করলে এই রকম একটি প্রাণীকে আপনি তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে রাজ্যসভায় পাঠিয়েছেন, এরকম একটি প্রাণীকে আপনি উলুবেরিয়ার মতো একটি ইম্পর্টেন্ট জায়গা থেকে দাঁড় করিয়ে এমএলএ করেছেন, সেটা তো অন্যায় হয়েছে, সেটা তো মেনে নিতেই হবে। সেই অন্যায় হয়েছে বলেই আজকে এই খেসারত দিতে হতো। এবং একসময় পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে এবং বাংলায় আমরা এক্সাম্পল দিতাম মীর জাফরের, আজকে মীর জাফর অতীত। দাদা, এই যে তৃণমূল কংগ্রেসের এত কোটি কোটি টাকার ফান্ড রয়েছে, সেটার দখল শেষ অবধি কার হাতে যেতে পারে? দেখুন, আইনি প্রক্রিয়া চলছে, আইনে কোনো রকমভাবেই দখলদারিত্ব কোনো ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস একটি দল যেখানে প্রত্যেকটি কর্মীর ওই টাকার উপরে ইকুয়াল পার্টিসিপেশন আছে, ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, ইকুয়াল অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তজল করে একটি দলকে দাঁড় করানো এবং তার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসকে অনুদান দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে কন্ট্রিবিউট করেছে এবং অ্যাকর্ডিংলি প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স পেমেন্ট হয়নি একথা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোথাও বলতে পারছে না। এত বড় পার্টি, তার এতটা ফান্ড, অ্যানুয়াল ইনকাম ট্যাক্স পেমেন্ট না হলে ছেড়ে দিত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স জমা পড়েছে, প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স জমা পড়েছে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ক্ষণের হিসেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আছে। তাহলে 4 মে 2026 পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে অপেক্ষা করতে হলো কেন? যে তৃণমূল কংগ্রেসের কোন টাকা চুরির কোন টাকা চুরির নয়, তারা তার আগে করতে পারেনি কেন? করতেই পারতো।